আমি তিয়াশা। প্রত্যেকদিন রাত হতেই আমাদের বাড়ির চাকর আমার ঘরের ভিতরে আসতো এবং আমার বরের চোখের সামনেই আমার সঙ্গে সারা রাত ধরে চালাতো এবং আমার বর নির্লজ্জের মতো সেগুলো দেখে মজা নিত। আমার বর প্রত্যেকদিন রাতে আমাদের বাড়ির চাকরকে বলতো আমার সঙ্গে সম্পর্ক করতে। আমাদের বাড়ির চাকর ভোলা প্রত্যেকদিন রাত হতেই আমার বর ও শাশুড়ি মায়ের আদেশে আমার সঙ্গে সব কিছু করত এবং আমার বর ও শাশুড়ি মা এইসব দেখে মজা নিত। কেন আমার বর ও শাশুড়ি মা আমার সঙ্গে কষ্টদায়ক ও আপত্তিকর ব্যবহার করত, সেটা শুনে আপনাদেরও পায়ের তলা থেকে মাটি সরে যাবে। আমার অনুভূতি ও আবেগকে অবজ্ঞা করত আমার বর এবং শাশুড়ি মা। আমার সঙ্গে রূঢ় ও অভদ্র আচরণ করত আমার বর ও শাশুড়ি মা। তাই অনুরোধ রইল গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার। আমার বয়স যখন 17 বছর, তখন আমি আমার প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে গেছিলাম। অপরিপক্কতার কারণে আমি অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। এই ভুলগুলো সাধারণত সিদ্ধান্তহীনতা, আত্মসচেতনতার অভাব এবং ভুল সম্পর্কে সচেতন না থাকার কারণেই সাধারণত ঘটে থাকে, যেটা আমার সঙ্গে ঘটেছিল। ভেবেছিলাম পালিয়ে গিয়ে নিজের প্রেমিকের সঙ্গে নতুন করে সংসার করব, কিন্তু আমার সেই স্বপ্ন তো স্বপ্নই থেকে গেছিল। আমার স্বপ্ন কোনো দিন পূরণ হয়নি, কারণ আমি যে ছেলেটিকে ভালোবাসতাম সেই ছেলেটি দরিদ্র পরিবারের ছেলে বলে বাবা মা আমাদের সম্পর্ক মেনে নিতে রাজি হয়নি। তাই আমি বাধ্য হয়ে আমার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছিলাম এবং আমার জীবনের এই একটা ভুলের কারণে আমি আজও ভুক্তভোগী। তারপর আমার বাবা প্রেমিকের কাছ থেকে আমাকে ধরে বাড়িতে নিয়ে আসে এবং তার কিছুদিন পরেই আমার বাবা সঞ্জয় নামের একটা ছেলের সঙ্গে আমার বিয়ে পাকা করে। এমনকি আমি সঞ্জয়কে নিজের মুখে সব কিছু বলে দিয়েছিলাম যে আমার প্রেমিকের সঙ্গে আমি পালিয়ে গেছিলাম, যদিও বা তারা আমাদের পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আগেই জানতে পেরেছিল যে আমি একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছিলাম। তা সত্ত্বেও সঞ্জয় আমাকেই বিয়ে করতে রাজি ছিল এবং তাদের বাড়িতে কোনো আপত্তি ছিল না। সঞ্জয়ের পরিবার আমাকে মেনে নিতে রাজি ছিল, কারণ আমার বাবা অনেক পণ দিতে রাজি ছিল যে। আমার বাবা খুব ভালোভাবেই জানতো যে আমার মতো একজন পালিয়ে যাওয়া মেয়েকে কোনো ভালো ঘরের ছেলে তো বিয়ে করতে রাজি হবে না। তাই বাবা অনেক টাকা পণ দিতে রাজি ছিল। আমার এই একটা ভুলের বিনিময়ে আমার বাবা ছেলেপক্ষকে 10 লক্ষ টাকা নগদ দিতে রাজি ছিল এবং 10 লক্ষ টাকা নগদ দিয়ে আমাকে বাড়ি থেকে বিদায় করেছিল। যেদিন আমি প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছিলাম, সেদিনের পর থেকে আমি বাবা মায়ের দুই চোখের বিষ হয়ে দাঁড়িয়েছিলাম। সেদিনের পর থেকে আমার বাবার মন থেকে আমার প্রতি বিশ্বাস হারিয়ে গেছিল। আমি বাবাকে অনেকবার বলেছিলাম যাতে আমার অন্য ছেলের সঙ্গে বিয়ে না দেয়, কিন্তু বাবা জোর জবরদস্তি আমার বিয়ে সঞ্জয়ের সঙ্গে দেয়। পরে অবশ্য আমি বুঝতে পেরেছিলাম যে বাড়ি থেকে পালিয়ে আমি অনেক বড় ভুল কাজ করেছিলাম। তার জন্য আমি অনেকবার বাবার কাছে অনুশোচনা করে প্রতিশোধী করেছিলাম যে এত বড় ভুল আর আমি কখনো পুনরাবৃত্তি করব না। কিন্তু তা সত্ত্বেও আমি চিরকালের মতো বাবার চোখের কাঁটা হয়ে গেছিলাম। আমি অনেকবার ক্ষমা প্রার্থনা করেছিলাম, কিন্তু বাবা আমাকে ক্ষমা করেনি। আজ আমার বিয়ে হতে 6 মাস হয়ে গেছে এবং আমি আমার বাবা মাকে অনেক বোঝানোর চেষ্টা করি যে আমার শ্বশুরবাড়ির লোকেরা ভালো নয়। তারা আমার উপরে মানসিকভাবে অত্যাচার করে, কিন্তু বাবা আমার কোনো কথার বিশ্বাস করেনি। উনি তখন এটাই ভেবে বসতেন যে আমি নিশ্চয়ই আমার প্রেমিকের কাছে ফিরে যাওয়ার জন্যই হয়তো এইসব নাটক করছি। এমনকি আমার মা এবং আমার বোন, তারাও আমার কথা বিশ্বাস করতে রাজি ছিল না। আমরা দুই বোন। আমার বোনের নাম পিয়াসা। সেদিন আমি যখন বাবার বাড়িতে আসি, তখন আমার বাবা মা আমাকে দেখে ভীষণ আশ্চর্য হয়েছিল, কারণ আমি
মদ্যপান করে বাবার বাড়িতে এসেছিলাম এবং এটা আশ্চর্য হওয়ারই কথা। এবং বাড়িতে এসে বাবা মাকে সব কিছু সত্যি কথা বলেছিলাম যে আমার শ্বশুরবাড়ির ৩ জন সদস্য মিলে আমাকে জোর জবরদস্তি মদ্যপান করিয়েছে। কিন্তু আমার বাবা তখনই আমার গালে একটা থাপ্পড় মেরে বললেন, অসভ্য মেয়ে, মদ্যপান করে আমার সামনে এসে দাঁড়িয়েছিস, আবার তাদের উপরেই দোষারোপ লাগাচ্ছিস। তারা অনেক ভদ্র, আমি সব জানি। তুই তোর প্রেমিকের কাছে ফিরে যাওয়ার জন্য এই সমস্ত নাটকগুলো করছিস। তুই তো আমার মান সম্মান অনেক আগেই নষ্ট করেছিস। এখন আর কি বাকি রয়েছে? আমি তখন কেঁদে কেটে বাবা মায়ের সামনে হাত জোড় করে বললাম, আমি কোনো নাটক করছি না। আমি একদম সত্যি কথাই বলছি যে তারা ভালো না। তারা আমার উপরে মানসিক ও শারীরিক দিক দিয়ে অত্যাচার করে এবং তারাই আমাকে জোর করে মদ্যপান করিয়েছে। এমনকি সেদিন আমার শাশুড়ি মা, বর ও দেওর মিলে আমার উপরে শারীরিকভাবে অত্যাচার করেছিল এবং তারা ৩ জন মিলে আমার সঙ্গে যা করেছিল সেটা শুনে তো আপনাদেরও আত্মা কেঁপে উঠবে। আসলে সেদিন আমার বর ও শাশুড়ি মা বলেছিল বাবার কাছ থেকে নগদ ৫ লক্ষ টাকা নিয়ে আসতে, কিন্তু আমি তাদের আদেশ অমান্য করেছিলাম বলে বাড়ির চাকরের সামনে আমাকে বস্ত্রহীন করেছিল। শুধু তাই নয়, আমাকে বস্ত্রহীন করে চাকরকে বলেছিল আমাকে জড়িয়ে ধরতে এবং আমাদের বাড়ির চাকর বাধ্য ছিল তাদের আজ্ঞা পালন করতে। এবং এই সমস্ত কথা যখন আমি কেঁদে কেটে আমার বাবা মা ও বোনকে বলেছিলাম, তখন তারা আমার কথা বিশ্বাস করেনি। এমনকি আমার বোনও আমার কথার বিশ্বাস করেনি। সেও আমাকে ঘৃণা করত। এবং সেদিন আমার বোন আমাকে বলেছিল, দিদি, তুই মদ্যপান করেছিস? ছি ছি, তুই বাবার মান সম্মান সব কিছু শেষ করে দিলি, আর এখানে এসে আমাদের মিথ্যে গল্প শোনাচ্ছিস। সেদিন আমি বোনের সামনে হাত জোড় করে বলেছিলাম তারা যাতে একটি বার আমার কথার বিশ্বাস করে, কিন্তু কোনো লাভ হয়নি। আসলে আমার বিয়ের ৬ মাস পরেই আমার বোনের আমার দেওরের সঙ্গে বিয়ে পাকা হয় এবং এই সম্পর্ক জোড়া লাগার আগেই আমি বাবাকে বলেছিলাম যাতে পিয়াসার বিয়ে আমার দেওরের সঙ্গে না দেয়, কিন্তু কেউ আমার কথার ভরসা করেনি। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যাতে ওই বাড়িতে আমার বোনের বিয়ে না দেয়, কিন্তু বাবা মা আমার একটাও কথা শুনেনি এবং ২০ লক্ষ টাকা দামের একটা গাড়ির বিনিময়ে পিয়াসার বিয়ে আমার দেওরের সঙ্গে পাকা হয়। আমি যতবার এই বিয়েতে বাধা দেওয়ার চেষ্টা করেছি ততবার বাবা মা আমাকে অবহেলা করেছে। তারা আমাকে বলতো, তিয়াশা, তুই আমাদের মান সম্মান সব কিছুই তো আগে শেষ করে দিয়েছিস, আর সেই কারণে তোর বোনের ভালো কোনো সম্বন্ধ আসে না শুধুমাত্র তোর জন্য। অনেক কষ্ট করে সন্দীপবাবু এই বিয়েতে রাজি হয়েছে, তাই আমি কোনো মতেই এই সম্বন্ধটা হাতছাড়া হতে দিতে পারবো না। তারপর বাবা কটমট করে আমার দিকে তাকিয়ে অনেক রেগে বললেন, তোর একটা ভুলের সিদ্ধান্তের জন্য আজ তোর বোনের জীবনে খারাপ প্রভাব পড়ছে। শুধুমাত্র তোর জন্য তার জীবনে খারাপ প্রভাব পড়েছে। তারপর বাবা মা আমার কোনো কথা না শুনেই বোনের বিয়ে আমার দেওরের সঙ্গে পাকা করে দেয় এবং আমি খুব ভালোভাবেই জানতাম যে তারা আমার বোনের সঙ্গেও খারাপ ব্যবহার করবে, যেটার ব্যাপারে আমার বোন জানতো না। সে তো আমার শ্বশুরবাড়ির লোকজনেদের খুব ভালো ভাবতো। পণ হিসেবে যেহেতু ২০ লক্ষ টাকার কথা হয়েছিল, তাই আমার বাবা নগদ ১৫ লক্ষ টাকা আমার শাশুড়ি মায়ের হাতে দিয়েছিল দামি গাড়ি কেনার জন্য এবং ৫ লক্ষ টাকা বাকি ছিল। বাবা বলেছিল ৩-৪ দিনের মধ্যেই সেটা দিয়ে দেবে। আমার শাশুড়ি মা আমার বাবাকে বলেছিলেন যে গাড়ি করে তো আপনার মেয়ে ও জামাই আসা যাওয়া করবে, তাই এতে আপনার মেয়েদেরই সুবিধে হবে। আমার বাবা ও মা খুব খুশি ছিল এটা ভেবে যে অনেক টাকা পণ হিসেবে দিলেও তার ২ মেয়ের তো ভালো ঘরেই বিয়ে হয়ে গেছে। কিন্তু আমার বাবা মা তো জানতোই না যে আমার শাশুড়ি মা ও উনার ২ ছেলে এতটাই লোভী ছিল যে আমাদের ক্ষতি করতে তারা একটি বারও ভাবতো না। তারপর আমার বোনের বিয়ের ২ দিন পরেই শাশুড়ি মা
আমার বোনকে ডাকে। ওই সময় আমি ও পিয়াসা একসঙ্গেই ছিলাম। আমার শাশুড়ি মা যখন আমার বোনকে ডাকে, তখন আমার বোনের পেছনে আমিও যাই। তারপর শাশুড়ি মা বললেন, পিয়াসা, তুমি নিজের বাবাকে এক্ষুনি ফোন করে বলো যাতে আজকের মধ্যেই বাকি 5 লক্ষ টাকাটা দিয়ে দেয়। তখন আমার বোন শাশুড়ি মায়ের কথা অনুযায়ী আমার বাবাকে ফোন করে বাকি 5 লক্ষ টাকার কথা বলে এবং বাবা পিয়াসাকে 2 দিন পরে সেই টাকাটা দেওয়ার কথা বলে। তারপর এই কথাটা যখন পিয়াসা শাশুড়ি মাকে বলল যে বাবা 2 দিন পরে 5 লক্ষ টাকাটা দিবে, তখন আমার শাশুড়ি মা রেগে গিয়ে আমার বোনের হাত ধরে ঘরের ভিতরে নিয়ে যায় এবং তাকে বিছানার মধ্যে শুইয়ে দিয়ে তার ছেলেদের চিৎকার করে ডাকে। শাশুড়ি মায়ের চিৎকার শুনে তার 2 ছেলে তাড়াতাড়ি ছুটে আসে। শাশুড়ি মায়ের ওই রকম ব্যবহার দেখে আমি অনেক বেশি ঘাবড়ে গিয়েছিলাম। ঘাবড়ে গিয়ে শাশুড়ি মাকে বললাম, মা, আপনি এটা কি করছেন? ছেড়ে দিন আমার বোনকে, ছেড়ে দিন পিয়াসাকে। আমার বাবা মা এখনও 5 লক্ষ টাকা দেয়নি বলে আপনাকে যা শাস্তি দেওয়ার আছে আপনি আমাকে শাস্তি দিন, কিন্তু দয়া করে আমার বোনের সঙ্গে খারাপ কাজ করবেন না। আমার শাশুড়ি মা তখন আমাকে একটা ধাক্কা দিয়ে বললেন, একদম চুপ, একটাও কথা বলবি না। একে তো তোর মতো একটা পালিয়ে যাওয়া চরিত্রহীন মেয়েকে বাড়ির বউ করে নিয়ে এসেছি, শুধু তাই নয়, তোর বোনকেও এই বাড়ির বউ করে তোর বাবা মাকে আমি দয়া করেছি। তার উপর তোর বাবা মা টাকা পয়সা দিতে কৃপণতা করছে। এবার দেখ আমি কি করি। এই বলে শাশুড়ি মা তার ছেলেদের বললেন আমাকে যাতে তারা চেপে ধরে থাকে। তারপর শাশুড়ি মায়ের কথা শুনে আমার দেওর ও বর আমার হাত দুটোকে অনেক জোরে চেপে ধরেছিল। তারপর শাশুড়ি মা আমাদের বাড়ির কাজের লোককে ঘরের ভিতরে ডাকে। তারপর শাশুড়ি মা চাকরকে বলল আমার বোনকে বস্ত্রহীন করতে। শাশুড়ি মায়ের কথা শুনে কাজের লোক যখন হাত জোড় করে এই নোংরা কাজটা করতে আপত্তি জানায়, তখন আমার শাশুড়ি মা আমাদের বাড়ির চাকরের জামার কলার ধরে বললেন, চাকর আছিস, চাকরের মতোই থাক, তাই যেটা বলছিস সেটাই কর, না হলে আমি তোর কী অবস্থা করব সেটা তুই খুব ভালোভাবেই জানিস। তুই যদি পিয়াসার জামা কাপড় না খুলিস তাহলে আমি কিন্তু তোকে প্রাণে শেষ করে ফেলবো, আর কেউ কিছুই জানতে পারবে না। শাশুড়ি মায়ের কথা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। উনি যে অনেক নির্দয় ও নিষ্ঠুর ছিলেন সেটা তো আমি আগে থেকেই জানতাম। শাশুড়ি মা ও তার 2 ছেলের খারাপ ব্যবহার দেখে আমার বোন তো হতবাক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়েছিল এবং সে কেঁদে কেটে অস্থির হয়ে আমার কাছে ক্ষমা চাইছিল। আমার কথা বিশ্বাস না করার জন্য, আমার কথা না শোনার জন্য, আমার কথার বিশ্বাস না করার জন্য। তারপর আমার শাশুড়ি মা কাজের লোককে ধমক ও হুমকি দিয়ে আমার বোনের সঙ্গে খারাপ কাজ করতে বাধ্য করে। তারপর আমাদের বাড়ির চাকর বাধ্য হয়ে আমার বোনকে বস্ত্রহীন করে। ওই সময় আমার বোন কান্নাকাটি করে কাকুতি মিনতি করছিল, কিন্তু আমার শাশুড়ি আমাদের একটাও কথা শোনেননি। উনি এতটাই অত্যাচারী ছিলেন যে আমার সঙ্গে আমার বোনকেও শারীরিক ও মানসিক দিক দিয়ে নির্যাতন করতে ছাড়েননি। আমার শাশুড়ি মা এতটাই অত্যাচারী ছিলেন যেগুলো বাস্তব জীবনে মেনে নেওয়া খুবই গুরুতর বিষয়। তারপর আমার শাশুড়ি মা জোর জবরদস্তি আমাদের বাড়ির চাকরকে আমার বোনের উপরে চাপতে বলে। তখন আমার শাশুড়ি মা আমার বোনের হাত দুটো চেপে ধরেছিল। তারপর আমার বোন ও চাকরের সেই নোংরা ফটোগুলো নিজের মোবাইলে ক্যাপচার করে। আমার শাশুড়ি মা এতটাই লোভী মানুষ ছিলেন যে তার লোভের জন্য কোনো কিছুই করতে দ্বিধাবোধ করতেন না। উনি তো আমার জীবনটাকে নষ্ট করেই দিয়েছিলেন, তার সাথে আমার বোনের জীবনটাও তছনছ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন 5 লক্ষ টাকা পাওয়ার লোভে। এবং আমার ব্যাপারে সব কিছু জানার পরেও তিনি নিজের ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছিলেন শুধুমাত্র একটা স্বার্থে, এবং সেই স্বার্থটা হচ্ছে টাকা পাওয়ার লোভে। শুধু তাই নয়, হুমকি দিয়ে আমার বাবা মায়ের কাছ থেকে আরও বেশি টাকা আদায় করবে বলে আমার ছোট বোনের সঙ্গে দেওরের বিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, সেই 5 লক্ষ টাকা আদায় করার জন্য আমার শাশুড়ি মা এতটা নিচু পর্যায়ে নেমেছিলেন যেটা কল্পনাও করা যায় না। তিনি আমাকে ও আমার বোনকে দিয়ে দেহ ব্যবসা করানোর জন্য বাড়িতে কিছু লোক ডাকা শুরু করেছিলেন, এবং সেদিন তারা এত কিছু অন্যায় করার পরে আমাকে ও বোনকে কোনো রকম খাবার না দিয়ে
একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিল। আমাদের মোবাইলগুলো কেড়ে নিয়েছিল, যাতে আমরা বাবা মাকে ফোন করতে না পারি। এবং সেদিন আমার বোন বুঝতে পেরেছিল যে আমি এতদিন ধরে তাদের কোনো মিথ্যে কথা বলিনি। আমি এতদিন সব কিছু সত্যি কথা বলেছিলাম, যে আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব নিষ্ঠুর ও নির্দয়। আমার শাশুড়ি মা তার ছেলেদের নিয়ে সবসময় ষড়যন্ত্র করতেন আমাদের বিরুদ্ধে। সেদিন আমরা দুই বোন ঘরের ভিতরে বন্দি ছিলাম, এবং আমার ছোট বোন এত বেশি ভয় পেয়েছিল তাদের ব্যবহারে, যে সে কোনো কথাই বলতে পারছিল না, এবং বারবার আমার কাছে ক্ষমা চাইছিল আমার কথা বিশ্বাস না করার জন্য। সেদিন রাতে আমার বোন খিদা ও তেষ্টায় অচল হয়ে পড়েছিল। আমাকে বারবার বলছিল, দিদি আমার ভীষণ খিদে পেয়েছে। আমি তখন অসহায় হয়ে আমার বোনের মাথায় হাত বুলিয়ে তাকে অনেক স্নেহ দিয়ে বললাম, আমাদের যতই খিদে পাক না কেন, তাদের কিছুই যায় আসে না। আমরা মরে গেলেও তাদের কিছুই যায় আসে না। তারপর সেদিন সন্ধেবেলায় আমি ও বোন যখন অনেক বেশি ভয় পেয়ে ও ঘাবড়ে গিয়ে ঘরের একটা কোণায় বসেছিলাম, তখন হঠাৎ করে একটা আলগা লোক দরজা খুলে আমাদের ঘরের ভিতরে ঢুকে পড়ে, এবং ঘরের ভিতরে ঢোকা মাত্রই আমার বোনের হাত ধরে বলল, তোমরা নাকি টাকার বিনিময়ে ভালোবাসা ও আদর দিচ্ছ? তাহলে এসো, আমাকে ভালোবাসো ও আদর করো। আমি তখন অনেক রেগে সে লোকটাকে বললাম, কে তুমি এবং ঘরের ভিতরে কেন ঢুকেছ? আমার বোনের হাত ছেড়ে দাও এবং চলে যাও এখান থেকে, না হলে আমি কিন্তু চিৎকার করব। লোকটা তখন হেসে বলল, চিৎকার করে কাকে ডাকবে? তোমার বর ও শাশুড়ি মা তো টাকার বিনিময়ে তোমাদের বিক্রি করেছে। এই বলে লোকটা যখন আমার বোনের সঙ্গে জোর জবরদস্তি শুরু করে, তখন আমি আমার বোনের মান সম্মান রক্ষা করার জন্য ঘরের কোণায় রাখা একটা লাঠি দিয়ে ওই লোকটার মাথায় আঘাত করে তাকে বাড়ি থেকে বের করে দিই। তারপরে বর ও দেওর এসে আমার বোনের উপরে মারধর করতে শুরু করে, এবং আমার উপরেও মারধর করতে শুরু করে। ও বলে, তোর বাবা মা এখনও 5 লক্ষ টাকা দেয়নি, তাই এর বিনিময়ে তোদের থেকে আরও অনেক বেশি টাকা আমরা ইনকাম করব। তাই এই ঘরের মধ্যে যে আসবে তাদের সঙ্গে তোদের ঘুমোতে হবে। আমার বোন তখন কেঁদে কেটে দেওরকে বলল, তোমরা এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারো? দেওর তখন আমার বোনের গাল দুটোকে চেপে ধরে বলল, আমরা এই রকমই। এই বলে আমার বর ও দেওর আমাদেরকে একটা ধাক্কা দিয়ে দরজাটাকে বন্ধ করে চলে যায়। আমরা দুই বোন কিছুই বুঝতে পারছিলাম না যে এবার আমরা শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে কিভাবে নিজের বাবা মায়ের কাছে যাব। তারপর সেদিন অর্ধেক রাতে আমাদের বাড়ির চাকর দরজার সামনে আসে এবং আস্তে করে বলে, বৌদি, আমি দরজার কাছেই আছি। আমি চেষ্টা করছি তোমাদেরকে এখান থেকে বের করার, কিন্তু আমি এই ঘরের চাবি খুঁজে পাচ্ছি না। আমি যখন চাকরের সঙ্গে কথা বলছিলাম, ঠিক তখনই আমার বর সেখানে এসে হাজির হয় এবং আমাদের বাড়ির চাকরকে মারতে শুরু করে ও বলে, তোর এত বড় সাহস যে আমাদের বিরুদ্ধে গিয়ে কাজ করবি? শুধু তাই নয়, আমার বোনের বিয়ের আগে আমাদের বাড়ির চাকরের সঙ্গে আমি কথা বললেও আমার শাশুড়ি মা আমাকে চরিত্রহীন বলে অপবাদ দিতেন এবং তার ছেলেকে বলে আমার উপরে নির্যাতন করতেন, এবং আমরা 2 দিন না খেয়ে সেই ঘরের মধ্যেই পড়েছিলাম। আমার শাশুড়ি মা আমাদের খেতে দেননি। শুধু তাই নয়, আমাদের এক ফোঁটা জলও খেতে দেননি। 2 দিন পরে সেদিন রাত্রেবেলা আমার বর ও দেওর আমাদের জন্য খাবার নিয়ে আসে। আমরা এত বেশি ক্ষুধার্ত ছিলাম যে 2 দিন পরে খাবার ও জল দেখে কোনো কিছু ভাবনা চিন্তা না করেই খিদের চোটে আমরা সেই খাবার খেয়ে নিয়েছিলাম, যেই খাবারে আমার শাশুড়ি মা ও বর ঘুমের ওষুধ মিশিয়ে রেখেছিলেন, এবং সেই খাবার খেয়ে আমাদের কোনো হুঁশ জ্ঞান ছিল না। তারপর চোখ খুলে দেখি আমরা একটা ট্রাকের মধ্যে আছি। তারপর আমরা যখন চিৎকার করতে শুরু করি, তখন ট্রাক ড্রাইভার রাস্তার একটি সাইডে গাড়িটাকে রেখে পেছন দিকের দরজা খুলে আমাদের কাছে এসে বলল, চিৎকার করে কোনো লাভ নেই। আমি তখন ট্রাক ড্রাইভারকে বললাম, আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? তোমরা কারা? আমরা এখানে কি করে এলাম? ট্রাক ড্রাইভার তখন অনেক জোরে হেসে বলল, তোমাদের 15 লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে, এবং আমরা তোমাদের বড় বাজারে নিয়ে গিয়ে দেহ ব্যবসা করাবো। তাদের কথা শুনে তো আমার মাথা পুরো ঘুরে ওঠে। তখন মনে হয়
আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আমার শাশুড়ি মা আমাদের বিক্রি করে দিয়েছিল। তারপর আমি যখন বুঝতে পেরেছিলাম যে আমরা দুই বোন অনেক বড় বিপদে পড়েছি, তখন চালাকি করে ওই ট্রাক ড্রাইভারকে আমরা দুই বোনে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিই এবং ওই ট্রাক ড্রাইভারকে নিচে ফেলা মাত্রই তার পকেট থেকে যখন মোবাইলটা বেরিয়ে নিচে পড়ে যায়, আমি তখন বোনকে বলেই সেই মোবাইলটা নিয়ে তাড়াতাড়ি পুলিশকে ফোন করতে। ওই সময় আমি ট্রাক ড্রাইভারের সঙ্গে হাতাপাই করছিলাম এবং সেই ট্রাক ড্রাইভার আমাকে বারবার আঘাত করছিল এবং টেনে হিঁচড়ে আমাকে ট্রাকের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং আমি আমার বোনকে সেখান থেকে পালিয়ে যেতে বলেছিলাম। তার কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে হাজির হয়। তারপর আমাদের উপরে প্রতারণা ও নির্যাতন, শারীরিক ও মানসিক অত্যাচার করার অপরাধে আমার শাশুড়ি মা, দেওর ও বরকে জেল হয়। সত্যি কথা বলতে, কোনো মানুষ যদি একবার ভুল করে, তার মানে তো এই নয় যে সে বারবার ভুল করবে। এবং আমার একটি ভুলের কারণে আমার বাবা মা আমাকে প্রত্যেকটা ব্যাপারে অবিশ্বাস করত এবং এটার লাভ তুলেছিল আমার শ্বশুরবাড়ির লোকজন। আমার বাবা মা আমার কথার বিশ্বাস করলে আজ এই দিনটা দেখতে হতো না। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।